আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস কেমন আছেন? মিস আসসালামু আলাইকুম। বলছো? পুষ্পিতা আফরিন বলছো? কে বলছো? কেমন জি আছো? জি মিস। পুষ্পিতা? পুষ্পিতা বলছো? হ্যাঁ, চ্যাট বক্সে সবাই নাম রোলটা লিখে ফেলো। হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে নাম রোলটা লিখে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা এর আগের ক্লাসটা ম্যাথ ক্লাস করেছো না? জি মিস। কতজন ছিলে তোমরা পার্টিসিপেন্ট? 43 জন ছিল। 46 জনের মতো। হ্যাঁ, কতজন? 43 জন। 46 জন। আচ্ছা, সকালবেলা একটু তোমাদের দেরি হয় আসতে, সেটা বুঝতে পারছি। আমিও দেখছি যেদিন আমার 9টার সময় ক্লাস থাকে সেদিন উপস্থিতি একটু কম, তারপরে 10টা 11টার দিকে তাও কিছুটা বাড়ে। চ্যাট বক্সে সবাই নাম এবং রোলটা সুন্দর করে লিখে দাও। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 10টা 5 বাজে, তাই না? আর ওয়েট করবো নাকি আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি? শুরু করতে পারেন। আচ্ছা, ক্লাসটা তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? জি মিস। তোমরা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ?
তাহলে আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কি তোমরা বইটা নিয়ে বসেছো? জি মিস। জি সবাই মিস। যদি বইটা না নিয়ে থাকো এখনো বইটা নিয়ে বসো, হাতে একটা পেন্সিল আর খাতা রাখবা, সাথে একটা খাতাও রাখবা। এরা গত ক্লাস মানে লাস্ট ক্লাসে আমার 3য় নম্বর অধ্যায়টা শেষ হয়ে গিয়েছিল। সেটা ছিল তারিখটা কত তারিখ ছিল বলো তো? তারিখটা ছিল এটা 19 তারিখে, তাই না? 19 তারিখে নাকি কয় তারিখে ছিল? 19 তারিখে তো। হ্যাঁ 19 তারিখে আমি 19 তারিখ। 3য় অধ্যায়টা কমপ্লিট করতে পেরেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে আবার প্রথম অধ্যায় থেকে শুরু করি, আর আমাদের যেহেতু সময় আছে আমরা একটু শুরু করি, কারণ প্রথম দিকে অনেকে হয়তো ক্লাস মিস করেছে, সেজন্য আমরা শুরু করছি এবং এখন আমরা একটু দ্রুত এগিয়ে যাব। ঠিক আছে, রিভিশন যেহেতু একটু প্রতিদিন হয়তো দুইটা দুইটা করে পাঠ শেষ করে ফেলবো। তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? আচ্ছা তোমরা সবাই আমাকে চেনো? হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আজকে আমি যেটা পড়ছি শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়টার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। পাঠ 1-এ আছে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, আর পাঠ 2-এ আছে কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা আমরা এখন রিভিশন ক্লাস করছি। আজকে 26 তারিখ, সেজন্য আজকে তারিখটা দিয়ে দিয়েছি, 26 তারিখে আমরা রিভিশন ক্লাস করছি। এই পাঠ দুটি পড়া শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে কিভাবে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে সে সম্পর্কে জানতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কাজের ধরন প্রতিনিয়ত কিভাবে বদলে যাচ্ছে তা জানতে পারবে। আরেকটা জানতে পারবে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন সৃষ্টিতে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এইটুকু আমাদের কি হচ্ছে শিখন ফল, মানে এই দুইটা পাঠ পড়া শেষ হলে আমাদের শিখন ফলটা হবে এরকম। আচ্ছা আমরা যারা গত ক্লাসটা করেছিলাম, এই ক্লাসটা আমরা করেছিলাম জানুয়ারি মাসের 16 তারিখে আর 23 তারিখে। 16 তারিখে করেছিলাম আমরা পার্ট 1, আর মানে 16ই জানুয়ারি শুরু করেছিলাম পার্ট 1, আর 23শে জানুয়ারি করেছিলাম আমরা পার্ট 2। সবাই যারা আজকে উপস্থিত আছো সবাই কি ক্লাসটা করেছিলে? দুটো ক্লাস? মিস। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করতে পারো করা সম্ভব হয়নি তারা কিন্তু আজকে খুব ভালো করে মনোযোগ দিবে। আর যারা গত দুটো ক্লাস করেছো তাদের কিন্তু একদম রিভিশন হয়ে যাবে, বাসায় আরেকবার পড়লেই তোমাদের কিন্তু মোটামুটি একদম ঝরঝরা হয়ে যাবে। ঠিক কি না? কথা ঠিক বললাম? জি মিস। জি এখন আমরা একটু বইটাতে আসি। বইটাতে চলে আসি, সবার সামনে বইটা আছে নিশ্চয়ই? বইটাতে চলে আসি, বইয়ের একদম প্রথম দিকে আচ্ছা তোমরা কি জানো এই যে বইটা যখন লেখা হয়েছে রচনা এবং সম্পাদনায় যাদের নাম থাকে এতজন মানুষের নাম আছে জানো তো, এবং তারা যে সবাই একসাথে কখনো বসেনি এটাও কি জানো? একসাথে বসার প্রয়োজন হয়নি। তোমরা কি জানো এটা? জানি। আচ্ছা তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব প্রথম অধ্যায় চলে আসছি, এবং দেখো আমরা দেখতে পাচ্ছি এটা গ্রামের একটা ছবি। গ্রামের মানুষের সাথে এরকমই হয়, তারা দেখো ল্যাপটপ ব্যবহার করছে। এটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে তোমরা ঢাকা শহরে আছো তারাই ব্যবহার করছে বা শুধু শহরাঞ্চলের মানুষ ব্যবহার করছে তা না, গ্রাম গঞ্জ একদম মফস্বল যেটা একদম প্রত্যন্ত গ্রাম তারাও কিন্তু ব্যবহার করতে পারছে, এবং এটাকে যে গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে সবাই অনুভব করছে।
তো এই অধ্যায় শেষে আমরা যেসব বিষয় জানতে পারবো, আমি সবসময় বলেছি তোমাদের এই বুলেট দেওয়াগুলোতে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, এখান থেকে প্রশ্ন হয়। যেমন দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবে। এখানে প্রশ্নটা কিরকম হবে, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে ব্যাখ্যা করো। পারা যাবে? প্রশ্নটা বোঝা যাবে? জি মিস। পরের প্রশ্ন জি, দেখো, মিস। যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কি ব্যাখ্যা করো। পারবা নিশ্চয়ই। এরপরে দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবে। সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো। গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এই যে ব্যাখ্যা করতে পারবো, এগুলোকে তোমরা প্রশ্ন আকারে তৈরি করে দিতে। তোমরা কি তৈরি করতে পারবে নাকি আমাকে করে দিতে হবে বলো তো? নো মিস, আমরা পারবো। একটু বড় হয়ে নো মিস, আমরা পারবো। পারবা। এটাকে আমি যেভাবে বলছি সেভাবে না এসে অন্যভাবেও আসতে পারে, কিন্তু ব্যাপারটা একই রকম। তো কাজে আমি আশা করছি তোমরা প্রশ্ন বানাতে পারবে। প্রথমে চলে আসি পার্ট 1, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এখানে কতগুলো ঘটনার কথা বলা আছে। ঘটনাগুলো কথা কি সবাই কি মানে ধারাবাহিকভাবে কেউ বলতে পারবা? প্রথমটা কি, তারপরটা কি ছিল? হ্যাঁ, ঘটনাটা কি ছিল বলো তো, কেউ বলতে পারবা? মনে আছে কারো? মিস আমার মনে আছে। কে বলো তো, তুমি নামটা বলো তো তোমার। মিস আমি নেহা 124। আচ্ছা, বলো তো ঘটনাটা কি ছিল। আমি আমি আমার একটা স্টপ করছি, তোমাদের বই খোলা আছে ঠিক আছে, তুমি বলো তো কি ছিল ঘটনাটা। ম্যাম, নীলিমার ভাই বুয়েটে, ম্যাম বুয়েটে পড়ার সুযোগ পেয়েছে, তারপর থেকে সে এখানে চলে যায়। তার অনেক দিন পর সে গ্রামে আসে, সবাই পরিবার সবাই মানে খুব খুশি হয়। তারপরে সে গ্রামে আসে, কিন্তু সবাই দুশ্চিন্তায় পড়ে যায় যে তার যে চাকরিটা সেটা কিভাবে অনলাইনের ভিতরে শেষ করতে পারবে। বলো। তারপরে সে ল্যাপটপ থেকে তারপর চাকরির সম্পাদনটাও শেষ করতে পারছে। তারপর ম্যাম দ্বিতীয়টা, তার ছোট বোনের পরীক্ষার রেজাল্টটা সেটা মোবাইল থেকে বের করতে পেরেছে। আচ্ছা, এই দেখলা, তাহলে ঘটনাটা এরকম না? তারপরে আরো কতগুলো ঘটনা ছিল ওখানে। তার বাবা টাকা পাঠায় বিদেশ থেকে, সে এসে এগুলো আছে। বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তারপরে তার মা বাজার করে নিয়ে আসলো, তাই না? রাত্রেবেলা সবাই বসে খেয়েছে, তারপরে সে রাত্রেবেলা বসে কাজ করছে। তখন তার দাদাও গল্প করেছে যে তিনি যখন চাকরি শুরু করেছে তখন কত দূরে গিয়ে তাকে আবেদন করতে হয়েছিল, তাই না? পায়ে হেঁটে গিয়ে আবেদন করতে হয়েছিল। জি মিস। এই জিনিসগুলো বলা হচ্ছে যে দেখো দিনে দিনে প্রযুক্তি কতটা এগিয়ে যাচ্ছে। এই যে দেখো, সামনের সোমবার থেকে বলছে লকডাউন, ঠিক আছে? সামনের সোমবার থেকে যে বলছে লকডাউন, আমরা কিন্তু বলার সাথে সাথেই টিভি না দেখলেও অটোমেটিক সবাই জেনে গিয়েছি, তাই না? জি মিস। প্রযুক্তির কল্যাণে আমরা সবাই কিন্তু মুহূর্তের মধ্যে মোবাইল ফোনে আমাদের চলে এসেছে খবরটা, ঠিক আছে? একজন আরেকজনকে জানানো হয়ে গেছে, শুনেছিস ডাক্তার থেকে কেউ টিভি ছেড়েছে, কেউ বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা কি লকডাউন নাকি হচ্ছে শাটডাউন। বুঝতে পেরেছো? এই যে এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব নিকটে চলে এসেছে। আরো নিকটে এসেছে যে দেখো, আমরা কিন্তু এখন বাজারের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিই না, ঠিক আছে? আগে হলে কি হতো, তাড়াতাড়ি করে বাজার করতে হবে, এখন আমরা কোনো অসুবিধা নাই, অনলাইনে কেনাকাটা করে ফেলবো, সমস্যা নেই, তাই না? এই যে প্রযুক্তিগুলোকে আমরা ব্যবহার করছি, তার প্রযুক্তির কি গুরুত্ব? অবশ্যই আছে, প্রযুক্তির গুরুত্ব অবশ্যই আছে। তবে প্রযুক্তিকে কখনোই খারাপ কাজে ব্যবহার করা যাবে না, এটা আমাদের মাথায় রাখলে এনাফ, ঠিক না? তোমাদের সামনে আমি বলি, তোমাদের মানে যখন সরাসরি ক্লাস হয় তখন আমি বলি যে দেখো, তোমাদের সামনে যদি দুইটা রাস্তা খোলা থাকে, এই যে এখন বৃষ্টির দিন শুরু হয়েছে, তাই না? তো সামনে একটু রাস্তা আছে পানি কম, একটু হেঁটে যাওয়া যাবে, আরেকটা রাস্তায় কাদা পানি। তুমি কোন রাস্তা দিয়ে হাঁটতে চাইবা বলো তো? মিস যেটায় কাদা কম। কাদা কম, পরিষ্কার রাস্তা, সেটা দিয়ে হাঁটতে চাইবা। তো সেখানে প্রযুক্তিও ঠিক একই রকম, সামনে কিন্তু খারাপ জিনিসও আছে,
ভালো জিনিসও আছে, কিন্তু আমরা কি করব, ভালো জিনিসটাকে গ্রহণ করব, খারাপ জিনিসটাকে বর্জন করব। বুঝতে পেরেছো? তো দেখো, এটা ঘটনাটা এরকমই ছিল যে নীলিমাদের বাড়িতে ঈদের মতো আনন্দ, আমরা ঈদকে সবসময় আনন্দের সাথে তুলনা করি, যে কোনো একটি ঈদের সময় আমাদের এত বেশি আনন্দ থাকে। তো বলা হচ্ছে অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার ভাই এসেছে। তারপর সে ভাই হচ্ছে, তারা নীলিমা এবং হুমায়ুন, তাদের বাবা মার 2 সন্তান। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলো, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন জেলাগুলো আছে কারো আইডিয়া আছে? আমাদের ম্যাপটা সম্পর্কে অনেকের আইডিয়া আছে তাই না? উত্তরের জেলা কোনগুলো, দক্ষিণের জেলা কোনগুলো জানো সবাই? আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে কিন্তু মোটামুটি আইডিয়া নিয়ে নিবো, যে বুঝে ফেলবো যে হ্যাঁ কোন জেলা বললে ও আচ্ছা তুমি উত্তরের জায়গায় থাকো। কেউ যদি বলে যে আমি খুলনায় বাড়ি, তাহলে বুঝতে হবে কোন জেলায় থাকে সে, কোন অঞ্চলে থাকে সে। কেউ যদি বলে আমি খুলনা, বাগেরহাট এরকম জায়গায় থাকি, তাহলে বুঝে নিতে হবে তার বাড়ি হচ্ছে দক্ষিণাঞ্চলে। আচ্ছা, যাই হোক, ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভুলুঙ্গামারী উপজেলায়। সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি, সদর মানে সদর জেলা থেকে একটু এগোলেই ওদের বাড়ি। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। মধ্যপ্রাচ্যের দেশ কোনগুলো? সৌদি আরব, কাতার। হ্যাঁ, এই টাইপের দেশগুলোতে তিনি চাকরি করেন। নীলিমা এবছর 8ম শ্রেণীতে উঠেছে। ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল। তোমরা কত সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছো? তোমরা এবার 2018 সালে। 18 সালে। তো সে বছর পরীক্ষা, তোমরাও কিন্তু পরীক্ষা দিয়েছিলে। তোমাদের মধ্যে কেউ কি বৃত্তি পাওয়া আছো আমার ক্লাসে? এখন যারা প্রেজেন্ট আছো, কেউ বৃত্তি পেয়েছিলে? আছো কেউ? সাধারণ গেট, ট্যালেন্ট পুল আছে? কে আছে? আমি আছি। নাম বলো তো একটু। মিস তানজিম আক্তার মুন্নি। তুমি কি নতুন নাকি পুরাতন? মিস আমি এখানে ক্লাস 6 এ ভর্তি হয়েছি। আমি নতুন। আচ্ছা আচ্ছা, তোমরা নতুন তাই তো? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর, তোমাদেরকে কংগ্রাচুলেশন। তো যাই হোক, এই যে বৃত্তি পেয়েছিল, এই খবরটা সে কিভাবে পেয়েছে? যে দেখো, তাই ভালো শিক্ষক হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষক। যে বছর হুমায়ুন ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে বছর ওদের উপজেলা থেকে সেই যে বুয়েটে পড়ার সুযোগ পায়। হুমায়ুন এখন ঢাকা একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বাড়িতে নীলিমা এবং নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদিও থাকে। হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছেন। সেটা কিসের ভাবে পাঠাতে পারে? বিকাশের মাধ্যমে পাঠাতে পারে, নগদের মাধ্যমে পাঠাতে পারে, এখন বিভিন্ন উপায় আছে, উপায়ের মাধ্যমে পাঠাতে পারে। উপায় একটা আছে তাই না? জানো তো এটা? জি মিস। কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন, তার সঙ্গে আর সঙ্গে অনেক বাজার। আজ সকাল থেকে মা দাদি মিলে রান্না করছে। নীলিমার দাদা প্রত্যক্ষ করেছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিসিএস কিন্তু আমাদের দেশে একটা খুব ভালো চাকরি। বিসিএস এ মোট 29টা ক্যাডার আছে, খুব ভালো ভালো চাকরি। সেজন্য প্রথম ফার্স্ট ক্লাস অফিসার চাকরি সবাই চেষ্টা করে, প্রত্যেকের। আমার মনে হয় তোমাদেরও টার্গেট হওয়া উচিত যে আমরা ঢাকার দেশে একটা সর্বোচ্চ কাজ করব, তাই না? এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে, মিস ফার্স্ট ক্লাস জব করব। ইনশাআল্লাহ সবাইকে আমি আশা করছি, সবার জন্য দোয়া করছি। কারণ সময় একটা কথা বলা হয়, আমরা মেয়ে বলে কিন্তু আমাদের একটা পরিচিতিরও দরকার আছে। শুধুমাত্র কারো মেয়ে, কারো মা, কারো বউ এরকম হব না, আমাদের একটা নিজস্ব পরিচয় থাকবে, সেটা চাকরি হোক, ব্যবসায়ী হোক, আর যেভাবেই হোক। সেই মনোবলটা কিন্তু প্রত্যেকটা মেয়ের রাখা উচিত। আচ্ছা, যাক, অন্য প্রসঙ্গে চলে আসলাম, আবার আসি পড়াতে। এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে, তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে, বিষয়টি নিয়ে তিনি চিন্তিত হলেন। ও দাদা কিন্তু চিন্তিত হয়ে গেল, কারণ দাদা বোঝে যে চাকরিগুলো কিভাবে করতে হয়। সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া, সেখানে দরখাস্ত টাইপ করা, তারপর সেটি পাঠানো, কত কাজ। অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? গত রাতে সে ভাইয়ার কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসে ভাইয়া ওই আবেদন করতে পারবে।
নীলিমা অবশ্য তার দাদাকে এই কথা মনে করিয়ে দিয়েছে যে সে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য দাদাকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি। মার মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল জেনেছিল। এই যে পাবলিক সার্ভিস কমিশন, এটাকে বলা হচ্ছে যে এখান থেকে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন গুলো করা হয়। ঠিক আছে, চাকরি অ্যাপ্লিকেশন 29টা পদ আছে। বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমে তার দাদাকে আশ্বস্ত করলো যে তার ল্যাপটপ আর মডেমের সাহায্যে ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে। শুধু তাই নয়, তারা তার ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিটও কিনতে কাউকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। যারা ট্রেনে জার্নি করেছে তারা জানো ট্রেন স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করতে হয়। এখন কিন্তু সেটাও করতে হয় না, বাসায় বসে বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা ঢুকিয়ে বিকাশে টাকা ঢুকিয়ে অটোমেটিক করা যায়। রাতে খাওয়া দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে সে তার কি হলো, ইন্টারনেটের কানেকশনটা পেয়ে গেল। তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলো। এবার সবাইকে নিয়ে চলে গেল এক নতুন দুনিয়ায়। সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে সেটা সে জানতে পারলো। ঠিক আছে, তো এই যে ঘটনাটা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রযুক্তি আমাদেরকে কতভাবে সাহায্য সহযোগিতা করছে। এই যে তোমরা মাঝে মাঝে বলো বাসায় ওয়াইফাই কানেকশন চলে গেছিল, ওয়াইফাই পূর্ণরূপটা কে বলতে পারবে এখন? ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি। ভেরি গুড, ওয়্যারলেস ফিডেলিটি, তার মানে তারবিহীন। আমরা কিন্তু মোবাইলে ল্যাপটপের সাথে আমাদের মোবাইলের মাধ্যমে যারা ক্লাস করছি তারা কিন্তু সরাসরি তার লাগাচ্ছি না, অটোমেটিক আমাদের কানেকশনটা চলে আসছে। তার মানে কতটা প্রযুক্তি চলে এসেছে। তো গ্রামে গঞ্জেও এই জিনিসটা চলে এসেছে, কিন্তু গ্রামে অনেক সময় দেখা যায় সমস্যা হয়, কিন্তু তাতেও সমস্যা। আরেকটা জিনিস হয় যে ঢাকার ক্ষেত্রে অনেক সময় যায় যে আজকে যেমন ওয়েদারটা একটু খারাপ, অনেক সময় আবার একটু ঝামেলা করে, কিন্তু তাছাড়া খুব একটা আমাদের সমস্যা হয় না। এখন দিনে দিনে আরো মানে ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো পার্ট 2, কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখান থেকে আমি প্রশ্ন দিয়েছিলাম তোমাদের কতগুলো, প্রশ্নগুলো কার কাছে আছে একটু বলতে পারবা? প্রশ্নগুলো নিয়ে বসেছো কে কে? প্রথম পার্ট মিস আমার কাছে আসছে। মূলত পাঠের প্রশ্নগুলো কি কি দিয়েছিলাম, তাহলে প্রশ্ন অ্যান্সার জলদি হয়ে যাবে। মিস একটু খাতা বের করা লাগবে। খাতা সামনে নেই? আচ্ছা, তুমি খাতাটা সামনে নিয়ে আসো, আমরা ততক্ষণ একটু পড়ি। ঠিক আছে, পার্ট 2 আসি, কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা যখন প্রশ্ন অনুযায়ী অ্যান্সারটা দেখবো, এখন অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু প্রশ্নগুলোর দিকে তাকালেই দেখবো আমি যখন প্রশ্নটা আমি এগুলো পড়ছি তোমাদের অ্যান্সার গুলো পেয়ে যাবা। যেমন আমি ওই যে বলেছিলাম যে এই পার্ট মিস থেকে বের করেছি। হ্যাঁ, দেখো প্রশ্নগুলো একটু বলো তো। পার্ট 1 এর প্রশ্ন ছিলাম, পার্ট 1 এ তথ্য যোগাযোগ প্রযুক্তি। মিস পার্ট 1 এর, হ্যাঁ পার্ট 1 এর নাকি পুরো অধ্যায়ের? না, পার্ট 1 থেকে মিস পার্ট 1-এরটা আমার কাছে আছে। হ্যাঁ বলো তো একটু প্রশ্নটা একটু। পার্ট 1-এরটা হচ্ছে তোমার পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পার্ট 1 নং এ কি কি প্রযুক্তির কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন দিয়েছেন। তো এখন কি আমরা প্রযুক্তিগুলো বলতে পারবো না সবাই? জি মিস। যারা আছো অন্যরা কথা বলছো না যে, বাকিরা 53 জনের মধ্যে একজন দুইজন কথা বলছো, বাকিরা? তাহলে পার্ট 1 থেকে যদি আমাদের এরকম প্রশ্ন হয়, পাঠ্যপুস্তকে তোমাদের কোন কোন প্রযুক্তির কথা বলা হয়েছে সে সম্পর্কে লেখো, পারা যাবে? মিস জি মিস। জি মিস। আর পার্ট 2 এ কি কি প্রশ্ন দিয়েছে একটু বলো তো, বলো। মিস তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো ছিল একটা। আচ্ছা, তারপরে পার্ট 2 এ আরেকটা, একটাই ছিল? পার্ট 2 সম্ভবত 4টা প্রশ্ন দিয়েছিলাম আমার যা মনে আছে। জি মিস। আরেকটা হচ্ছে মিস বাংলাদেশে মোবাইল ফোনে বিস্তার ও নতুন কর্মসৃজন সম্পর্কে মিস একটা ছিল। আর বলো। আরেকটা ছিল হচ্ছে মানে কিভাবে একজন কর্মীকে দক্ষ কর্মী হিসেবে মানে তৈরি করা যায় তার কয়েকটা পয়েন্ট এবং ব্যাখ্যা দেওয়াতে বলা হয়েছিল মিস। আরেকটা হচ্ছে যে আইসিটির কারণে কাজের ধরন বদলে যাচ্ছে কিভাবে। ব্যাখ্যা করো, এরকম দিয়েছিলাম তাই না? তো দেখো এখন আমি প্রশ্ন অনুগুলো যে পড়বো যে তোমরা বুঝতে পারবা।
দেখো এবার কর্মসৃজন এবং কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে, সনাতনী মানে পুরাতন কাজ, এবং বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে যে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বেড়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT অধ্যাপক ডক্টর ইকবাল কাদিরের মতে সংযুক্তি উৎপাদনশীলতা, যেটাকে বলা হচ্ছে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান। তাহলে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আইসিটির ভূমিকা কি পাওয়া যাবে? জি মিস। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। কিভাবে দক্ষ হয়ে ওঠে দেখো, ফলে অনেক প্রতিষ্ঠানে স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে। উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতা ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মী প্রয়োজন হয়, কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, বেতন ভাতা হিসেবে সফটওয়্যার ইত্যাদির ব্যবহারের মাধ্যমে এ সকল কাজ সম্পন্ন করা যায়। বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। আমরা টিভিতে দেখি অনেক সময় যে বড় বড় ইয়েগুলো কেমন করে মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়করণ করা হচ্ছে, দেখতে পেয়েছো তোমরা দেখেছো? জি মিস। তার মানে কি এগুলো কিছুটা রিস্কের কাজও, কিন্তু মানুষ করতে গেলে অনেক সময় ঘাড়ে ব্যথা পায়, মাথায় ব্যথা পায়, কিন্তু এগুলো মেশিনের মাধ্যমে করা যাচ্ছে। টেলিফোন এক্সচেঞ্জের কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থা করার পৃথক জনবলের প্রয়োজন হয় না, মানে জনগণ আর দরকার হয় না। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেয়া যায়। দেখেছো এরকম কখনো প্রশ্ন করেছো তোমরা? কেউ কখনো প্রশ্ন করে অ্যান্সার পেয়েছো? জি মিস। ব্যাংকের এটিএম এর মাধ্যমে, এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, ATM অটোমেটেড টেলার মেশিন। ব্যাংকের এটিএম এর মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়, অর্থাৎ এখানে ব্যাংকের যে সময় 9টা থেকে 5টা বা 10টা থেকে 5টা এরকম না, যে কোনো সময় সকালবেলা, ভোরবেলা, রাত্রেবেলা, রাত 12টার পরে কোনো সমস্যাই নাই, যে কোনো সময় টাকা তোলা যায়। অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আমি বলেছিলাম প্রশ্ন এরকম যে কিভাবে প্রতিনিয়ত কাজের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করো। দেখো, পরিবর্তিত পরিস্থিতি কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়, ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। দেখো তোমাদের শিক্ষার্থী, তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, আর 2 বছর আগে যারা ক্লাস 8-এ পড়ছো তাদের চেয়ে তোমাদের দক্ষতা কিন্তু বেশি, ঠিক কিনা? তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করছো, ওরা কিন্তু অনলাইনে ক্লাস করে নাই। বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ে তারা কিন্তু 9 থেকে ক্লাসটা করছে, তাই না? তার মানে কি প্রতিনিয়ত কিন্তু আমরা নিজেদেরকে দক্ষ করে তুলছি। কিভাবে? অনলাইনে আমরা কাজগুলো করতে পারি। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজেই সম্পন্ন করা যাচ্ছে। যেমন কি ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং, আগে কিন্তু এটা সম্পন্ন করা যেত না। আগে আমাদের যেমন একবার ছবি তুললে এটা গেল, যদি পরে ওয়াশ করার পরে দেখা যেত যে চোখ বন্ধ হয়ে আছে, তাহলে গেল, কিন্তু এখন কোনো সমস্যাই নেই, ওটাকে আবার ঠিক করে দেওয়া যায়। অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠান এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সকল প্রতিষ্ঠানে সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে, তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গেছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ইত্যাদি। কারণ কি এখন সিসি ক্যামেরা সব জায়গায় আছে, কোনো জায়গায় কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, এবং মানুষের মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যে মানুষের মানসিকতা ছিল যে ফাঁকি দিব, তা কিন্তু এখন আর নেই, কারণ
তারা কাজ করেও আনন্দ পাচ্ছে, যেহেতু মেশিনের মাধ্যমে যে কোনো একটা আমরা কম্পিউটারের মাধ্যমে কাজ করি, মানুষ কাজের মধ্যে একটা আনন্দ পাচ্ছে, কাজের মধ্যে একঘেয়েমিতা আসছে না। এরপরে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা মানে এখানে যে মানে উৎসাহ দেওয়া হয়, এর মাধ্যমে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়, ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি বলেছি সবসময়, এই প্রশ্নটা কিন্তু আসে। জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশের অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে কি, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, বিভিন্ন মানুষকে শুনবা একটেলে কাজ করে, এয়ারটেলে কাজ করে, কি বলে বাংলা লিংকে চাকরি করে, তার মানে কি অনেকগুলো কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, অনেক কোম্পানি তৈরি হয়েছে। দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। আমরা জানি কোন কোম্পানির কথা বলছি, বলো তো, কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা কোন কোম্পানির কথা বলছে? একটি কোম্পানি, মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। স্যামসাং। হুম, স্যামসাং। স্যামসাং এর মোবাইল কোম্পানির কথা বলছে। হ্যাঁ, গ্রামীণ ফোনের যেটা আছে সবাই ব্যবহার করে, সবার বাসায় একটা করে গ্রামীণ ফোনের কিন্তু সিম আছেই, আছে না? মিস। এরপর দেখো মোবাইল ফোন সেট এখন ফোন সেট কিনলে তার মধ্যে কোনো না কোনো সময় সমস্যা হবে, এটা সমাধান করতে হবে, এটা বিক্রিও করতে হয়, অনেক সময় বিক্রি করে আবার নতুন একটা কিনতেও হয়, এবং এটা রক্ষণাবেক্ষণের সার্ভিসিং এর ব্যবস্থাও থাকতে হয়। বলা হচ্ছে দেখো দেশে প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, দেশে 16 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষের হাতেই ফোন আছে। আমার তো মনে হয় এখন সবার হাতেই ফোন আছে, ফোন নাই এরকম মানুষের সংখ্যাই কম। কি মনে হয় তোমাদের? জি মিস। আচ্ছা, তার মানে কি সবার হাতে ফোন আছে, সেই ফোনগুলো সরবরাহ করা, সেগুলো বিপণন করা, বিক্রয় করা, পরবর্তীকালে বিক্রয় সেবার জন্য বিপুল পরিমাণে কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। ওই যে একবার বললো যে মানুষের কাজের সুযোগ নষ্ট হয়ে যাবে, তা কিন্তু না, বরং আরো নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এই সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইল বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। আর এখন মোবাইলের মাধ্যমে কিন্তু সব রকম সেবাও দেওয়া যাচ্ছে, তাই না? বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাসের বিল, পানির বিল সবকিছু মোবাইলের মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে। এরপর দেখো নতুন খাতের সৃষ্টি হয়েছে। মোবাইলের প্রযুক্তি বিকাশের ফলে মোবাইল ব্যাংকিং এর মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। কিন্তু একসময় কিন্তু বাংলাদেশের মানুষের কাজের সুযোগ খুব কম ছিল, সরকার কবে বিজ্ঞপ্তি দিবে সেই আশায় সবাই থাকতো। এখন কিন্তু সেই জিনিসটা কমে গিয়েছে, এখন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করছে, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারছে, যদি তার মধ্যে যোগ্যতাটা থাকে। যোগ্য ব্যক্তি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বেকার আছে, এরকম কিন্তু খুব কম। তোমাদের কি মনে হয়, ঠিক কিনা? আচ্ছা, আমাদের এগুলো তো এগুলো আছে, আমাদের এখন প্রশ্নগুলো কি আছে একটু দেখে নেই। আমাদের কি সময় হবে? 5 মিনিট আছে সময়, 5 মিনিটের সময়টা আছে, আমরা একটু দেখে নেই কি কি আছে এখানে। শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংসদ দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটে দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রপত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেট জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে। শুধু ইয়েতে মোবাইলেও কিন্তু দেখবা জব সাইটের অ্যাড আসে, তাই না? দেখেছো তোমরা? এই নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটে বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে কর্মপ্রত্যাশীদের একটা বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারে। অবগত হওয়া মানে জানতে পারে। এছাড়া এরূপ কোনো সাইটের কর্মপ্রত্যাশীরা নিজেদের নিবন্ধিত করে রাখতে পারে। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেল বা SMS এর মাধ্যমে এই সম্পর্কে অবহিত হতে পারে।
ঘরে বসে আয়ের সুযোগ। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলো, বাংলাদেশের তৃতীয় বিশ্বের দেশটা জানো তো সবাই? প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্বটা জানো তো? তৃতীয় বিশ্বের দেশ সবাই জানো তো? ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটের তথ্য সংযুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেটে সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতা সমানভাবে প্রয়োজন হয়। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় সাইটগুলো হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স ইত্যাদি। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আউটসোর্সিং এর সাইটগুলো কি কি। বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বলো তো এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো মিস। কোনো সুযোগ মানে সমস্যা তো নেই। আমাদের এখান থেকে প্রশ্নগুলো দেখি আরেকবার। দেখো গত ক্লাসে দিয়েছিলাম এরকম প্রশ্ন যে তোমার পাঠ্যপুস্তকে কতগুলো প্রযুক্তির কথা বলা হয়েছে। এখন দেখো এখান থেকে দেখো এখানে 4টা প্রশ্ন দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। সবাই কি দেখতে পাচ্ছ? এখান থেকে প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা কাজ করবা, তোমরা এখান থেকে পার্ট 1 এবং পার্ট 2 থেকে তোমরা প্রশ্ন বানাবা 30টা, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করবা 30টা। পারা যাবে? জি মিস ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে কি তৈরি করেছিলে? এর আগে কি তৈরি করেছিলে তোমরা? মিস আমি পুরো অধ্যায় থেকে করেছি। আচ্ছা, করেছো খুবই সুন্দর কথা। যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে? ইয়েস মিস। ওকে মিস। ওকে মিস। ত্রিশূল করেছিলে তুমি? জি। এর আগে করেছিলে? জি মিস পুরো অধ্যায় করেছি। আচ্ছা, এরপরে কি করবো আমি? এরপরে যদি পার্ট 3 করাতে পারি, দেখে আমি সাইজ করতে পারি। পার্ট 3টাই অনেক বড়। পার্ট 3টা যখন আমি করাবো 50টা করেছি, এখন আবার করবো? আর করতে হবে না, বারবার করতে হবে না। তোমরা পার্ট 1 2 আমিও 50টা করেছি। যদি লিখে রাখো না পার্ট 1 থেকে এগুলো, পার্ট 2 থেকে এগুলো, তাহলে তোমাদের আরেকবার করে খালি পড়বা, তোমাদের রিভিশনটা হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? আর অবশ্যই মেইন বইটা থেকেই করবো। অনেকে আমি দেখি অনেকে বলে যে আমি গাইড বই থেকে করেছি। নো, গাইড বইকে ব্যবহার করবা না, কারণ আমার যেহেতু 4টা অপশনের প্রয়োজন নাই। হ্যাঁ, সেজন্য খালি শুধুমাত্র মেইন বইটা থেকে প্রশ্নটা নিজেই তৈরি করবা, উত্তরটা দেখবো ওইখানে আছে, উত্তরটা লিখে দেবা। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয়েছে? নো মিস। নো মিস। রিভিশনটা কি সুন্দরভাবে হলো? তাহলে আমাদের আরেকবার করলাম মিস। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। মিস আমি না পঞ্চম সপ্তাহ আর মানে ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম তো। মিস এখন কি এই সপ্তাহে অ্যাসাইনমেন্টের সাথে ওই 2টা জমা দিয়ে দিতে পারবো? হ্যাঁ পারবা, জমা দিয়ে দাও, খুব তাড়াতাড়ি জমা দিয়ে দাও। কালকে আমরা সব অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসবো, কারণ আর তো সময় নেই, কারণ লকডাউন দিয়ে দিচ্ছে, আর কিছু করার নেই। তোমরা এই আজকালের মধ্যে দিয়ে দাও জমা, ঠিক আছে? ওকে মিস, থ্যাংক ইউ। জি মিস। ঠিক আছে, ভালো থাকো সবাই, কারো কোনো সমস্যা নেই।